হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাতে পারতেছে না। প্রফেসর ইউনূসের আমলে সব পুরুষ ধর্ষক হয়ে গেছে, ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা জানি ওনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কি নিয়া? ধর্ষণের দামা। মনে হলো বাংলাদেশের ধর্ষণ জিনিসটা ছিলই না। দেখো বাংলাদেশ নিয়ে ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে কিন্তু সত্যি। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের, যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যে ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। জয়ের এখন খুবই প্রত্যাশায় আওয়ামী লীগের লোকজন সে অপরাধ করুক আর না করুক, যে কোনো ভাবে পাইলে হইলো মানে মোটামুটি তাদের ধরো মারো, তাদের জেলে দাও, এবং জেলে গেলে এই যে তার মামলা দেওয়া হচ্ছে, এবং এই মামলা অনেকগুলো হচ্ছে ভুয়া মামলা। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এতে বিপদে পড়বে বিএনপি। হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক। আমি বাংলাদেশের ইতিহাসে আরেকটি ঐতিহাসিক ঐক্য সম্মেলনের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকার বাস দিয়ে দিছে, কারণ পিনাকের কথায় কেউ বাংলাদেশে এখন আর নড়ে টড়ে না। নতুন চমক আছে ওনাদের তিনজন মহাসচিব, এই তিনজন মহাসচিব কারা কারা? একটা হলো সাংগঠনিক মহাসচিব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আজ আমি এক ভয়ঙ্কর শয়তানি গল্প বলবো, না বানায় বলবো না, প্রমাণ সহকারেই বলবো। এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে, কারা করে, কিভাবে করে, সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো। অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে, অবাক হইতে পারেন, কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়ে আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি। আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেগুলো একসাথে। আসেন এক বুদ্ধিবৃত্তিক রোলার কোস্টারে চলে বসি, গোয়েন্দা গল্পের মতো, থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন, মজা পাবেন, শিহরিয়া উঠবেন। আসেন শুরু করি। জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা জানি ওনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কি নিয়া? ধর্ষণের দামান। মনে হলো বাংলাদেশের ধর্ষণ জিনিসটা ছিলই না। হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাতে পারতেছে না। প্রফেসর ইউনূসের আমলে সব পুরুষ ধর্ষক হয়ে গেছে, ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হয়ে গেছে, আর তারা সব ঝেপে পড়ছে মায়াদের উপরে, তাই না? রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে, দেখেন। শুধু এটা না, আরো দেখেন। আপনারা মনে করেন তো আগে কখনো এরকম দেখেছেন? মুরব্বীদেরও জিজ্ঞেস করেন, দেখেন নাই। তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর ইউনূসের আমলে, তাই না? তাই তো মনে হচ্ছে, তাই না? আসেন দেখি তথ্য কি বলে। বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ এই 2 মাসে নির্যাতিত নারী 294, নির্যাতিত, ধর্ষিত নারী। ধর্ষণের শিকার 96 জন, এর মধ্যে 44 জন শিশু, মানে এক মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডেটা, আমাদের সকলের সমবেদনা, আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। আসেন এবার আমরা আমাদের প্রিয় কাটাল রানীর আমলের ডেটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশু। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 540 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, মানে মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময়। সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল। তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো? দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে, দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি ছুড়ে মারতেছে, দেখেছেন? এই যে জামা ছিঁড়ে দিচ্ছে, মারতেছে, এটা হলো পুলিশ। এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে। মাম পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে, বলতেছে যে আমি তো রোজা আছি, আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে, আমাকে ওষুধ দিবে। কি মায়া লাগতেছে দেখেন, এই কিভাবে মারছে এটাকে, দেখেন এই বামেরা মারছে।
একজন অতিরিক্ত বাবা এসে আমার বুক ভরা লাথি মারছে, একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসে লাথি মারা শুরু করে পিছন দিয়ে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি, হাত দিয়ে ঢালার লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমারই, আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো? আসেন এটা বুঝে দেখি। সরকারের সাফল্য দেখা যায় মাত্র একটা জিনিসে, অর্থনৈতিক পরিস্থিতি, মানে আপনার খাবার টাবারের দাম কেমন, জিনিসপত্রের দাম কেমন, দাম কমিছে জিনিসের, কমিছে, তাই না? সবুজ টিক চিহ্ন দেন এডিটর সাহেব। দুর্নীতি, এটা দেখে দুর্নীতি করে এই সরকার, তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না, এখানে সবুজ মার্ক ঠিক দেন। 3 নাম্বার, জনগণের আস্থা আছে কিনা, মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি, এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না, তাই না? আছে, অবশ্যই আছে, এখানে টিক মার্ক দেন, মাশাআল্লাহ। বাকি থাকলো কি 4 নাম্বার কি অপরাধ প্রবণতা, এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটর সাহেব, এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না। অপরাধের মধ্যে বিশেষ করে ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয়, সরকারের জনসমর্থন কমে যায়। এগুলো আমার বানানো কথা না, এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত। তাহলে প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি? আপনি যদি হাসিনা হইতেন কি করতেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন, যত না খারাপ তার বেশি দেখানোর চেষ্টা করতেন, তাই না? পারলেন নিজের টাকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপি দস্যুতা করতেন, তাই না? আওয়ামী লীগ তো 600 টাকাকে ভাড়া করেছিল, তাই না? মনে আছে না? ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে, তাই না? আমি এর মধ্যে 200 মাস্তানকে আলাদা করে কথা বলতাম। আপনার রাজনীতি করলে চিনবেন সবাইকে, কে কি কইরা খায়, কে মাস্তানি করে, কার শত্রু কে, এগুলো সবই জানতেন। একজনকে ডেকে কইতাম যে এদিকে এদিকে তোরে তো ওই খাইয়া দিতে চাই, তাই না? ওই কবি হ ভাই, তাই তো। তো শত্রুর তো শেষ রাখতে নাই, বুঝিস না? আমি তো তোকে অনেক পছন্দ করি, খাইয়া দে। হ্যাঁ, খাইয়া দিয়ে 2 মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি, টিকিট করে দিতেছি, আরে টাকাটা রাখ, আমি সামাল দিতেছি, লাগাই দিতাম খুনাখুনি, শিখে দিচ্ছি না সব টেকনিক। এটা রিস্কি, টাইম লাগে, অনেক টাকা লাগে, এটা রিসোর্স ইন্টেন্সিভ গ্যাঞ্জাম। হাসিনার জন্য ডাল ভাত, তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম, যদিও জানি কাকে করে করে, এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ। আবার মাঠে পুলিশ থাকে, এজেন্সি থাকে, ইনফরমার থাকে, ফাঁস হইয়া যেতে পারে এই পরিকল্পনা, তাহলে তো আমার সারা। আর ধরেন বরগুনায় 2টা খুন হইলো, ঢাকায় চাপ পড়বে না, তবে এজেন্সি গুলো এই খেলা করে খেলে। সাত্তার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি, আমি ঘটনা জানি, শুনেছি, মানে যাদেরকে দিয়ে করেছিল তাদের কাছে শুনেছি, একদিন গল্পটা কমুনি। কিন্তু যাই হোক, যেটা কোনো রিস্ক নাই, সংখ্যায় অনেক লাগে না, একটা হইলেই চলে, একটা জায়গা মতো, দেশের যে কোনো প্রান্তে হইলে হয়, সেটা হইতেছে ধর্ষণ। এটা ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পড়ে যাবে, সরকার এটা থেকেই তো পারবে না। কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে, কেউ জানে না যে কাজ করতে যাইতেছে, কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি। প্রফেসর ইউনূসের জায়গায় চেঙ্গিস খানের বসাই দিল, সেও ঠেকাতে পারবে না এটা। এই কাজটা হাসিনার দল মাস্টার, পোস্ট ডক্টরেট করা, সে এইটারে পলিটিসাইজ করে, উইপেনাইজ করে ধর্ষণকে, তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগকে দেখতে পারেন না, তাই এই কথা বলেন, খারাপ। আপনার মুরব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন, এই ঘটনা আপনি দেখেননি, সেজন্য কয়ে দিতে হচ্ছে। আপনাদের পুরান একটা ইতিহাসের গল্প বলি। 1995 সালের 24 আগস্ট দিনাজপুরের 10 মাইল এলাকায় 16 বছর বয়সী কিশোর ইয়াসমিন, তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে। এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তড়িঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে। তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ, তারপরে সারা দেশে বিক্ষোভ। 5 দিন পরে মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয়, মামলা দায়ের হয়। এই আন্দোলন দেশব্যাপী ছড়ায় পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয়। এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তখন বিএনপি ক্ষমতায়। দিনাজপুরে কারফিউ দিতে হয়, থানা আক্রমণ হয়, 4 জন মারা যায়। ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে, এটা একটু বুঝে দেখি। সব অনেক তো ধর্ষণ হয়, সবগুলো সেন্সেশনাল হয়, এটা কেন সেন্সেশনাল হইল, কেন হইল? আসেন এটা বুঝে দেখি। দিনাজপুর কার এলাকা? এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য। 1991 খালেদা জিয়া ক্ষমতায়, কিন্তু দিনাজপুরের 6টা আসনের মধ্যে 5টা আওয়ামী লীগের, একটা জামাতের, বিএনপি শূন্য। আচ্ছা বলেন তো, প্রশাসন, পুলিশ, এইসব ওই সময় দিনাজপুরে কারা? বিএনপির লোকেরা যাবে না, সব আওয়ামী লীগের লোক, সব আওয়ামী লীগ। যে পুলিশ ধর্ষণ করেছিল ওরা আওয়ামী লীগ ছিল। কেন বলতেছি? এই কেস সেন্সেশনাল হয়ে ওঠে 2টা কারণে। এক, ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, বলে এটা ধর্ষণ হয়নি। আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা। এই 2টা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয়। যে ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন, সাবেক ছাত্র ইউনিয়ন, রাজশাহী মেডিকেলের ছাত্র। আমি যখন ফার্স্ট ইয়ারে, সে তখন ফাইনাল ইয়ারে। ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল। 96 হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস করে দেয়। ইয়াসমিনের কাছে সাজা হয়, পুলিশের ফাঁসিও হয়। কি জন্য হয় জানেন? সাজা কি জন্য হয়? ধর্ষণের দায় না, হত্যার দায়। মামলার কাগজ উঠে দেখতে পারেন, আমি মিজা কথা কইতেছি না। ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া 2004 সালে। 1996 হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন, হাসিনা জিতে। তো আমি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই, তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে, কাগজে কলমে তো তাই। ইয়াসমিন স্তম্ভ করে কে? সিবিবির মহিলা পরিষদ, দেখেছেন? একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আওয়ামী লীগ, করতেছে এই সিপিবি, ছাত্র ইউনিয়ন, এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে, দ্রুত বিচারের জন্য মামলা করছে। ভাবেন আর কি চায় ওরা? বলুক আর কি চায়, বলতে পারবে না। আসিয়ার ধর্ষণ কেন হইলো? এখন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে হয় যে কেন ওই মাইয়ারে বিয়ে দিছো কেন ওই বাসায়? আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন? শুনে
আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। আমার বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় করছিল। মানে পেছন থেকে জড়াই করছিল, আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম, কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি। বাড়িতে জানাইছিলাম, আব্বু আবার আমার বুঝে আবার দিয়ে বেড়াইছিল। আমি অনেক ভয় পাইছিলাম, এর জন্য আমার বোনটা আমার সাথে দিচ্ছিল। আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গিয়ে তার সাথে এরকম হবে না। আর বেলা আমরা 3 জন ঘুমাইছিলাম, দরজা দিয়ে ঘুমাইছিলাম, 8টার পরই ঘুমাই গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি। একদম ফজরের একটু মানে সকাল হওয়ার একটু আগে উঠছে, উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা। তারপরে আমি বাথরুমে আইসি, আসে ওরে উঠেছি, দরজা দিয়েছি, দরজা দিয়ে উঠে খাটের করে রাখছি। কোনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানি না, কিন্তু নড়াচড়া লাগে ও উঠছিল, উঠে আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। তো করার পরে আমি ভাবছি ফ্লোরের উপরে পড়ে রয়েছে, তার জন্য রেরাম রাখতেছে। তারপরে আমি ওরা চুপ করে ঘুমাই পড়ে, তারপরে ঘুমাই করছিলাম। আর ওর কি হয়েছিল তা তো আমি হয়তো খেয়াল করিনি, ঘরে লাইট ছিল না, গোলাই টোলাই দাগটাকে সব দেয়নি। তারপরে ঘরে উঠে ওর কাঁদতেছে আর হচ্ছে বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পা রাধে হচ্ছে, গাড়ি দিকে যাচ্ছিল। এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রি এরকম করলি, আবার হুমরম করতেছিস, তোর কি সমস্যা? তারপরে ও বললো যে তাই আমার সাথে এরকম করছে, ভাইয়া হচ্ছে দরজা খুলে দিচ্ছে। তো আমি করছি যে তোর সাথে এরকম করলো, তো আমি তো টের পেলাম না, করলো যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। মনে করেন যে ও প্রায় মারা গেছিল, মনে করছিল যে ও মরেই গেছে, এর জন্যই মনে ওরা ছাড়ছে নাকি ও টের পেয়েছিল, এর জন্য ছাড়ছে। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গোলা দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি, তাকে সবার জন্য ফাঁসি হয়। আচ্ছা বলেন তো, এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট? খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অফ দ্য ক্রাইম। কেন? এটা শোন, আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটা বলি না, আমি বলছিলাম ঘুমাইছিলাম, যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে। আপনি বলছেন যে সিহারের পরে, আবার বলছেন রাত 2:30। এটা টাইমটা আসলে মানে তো সিহারি খাই তারপরে কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। ঘুমাই গেছিলাম 8টার দিকে ঘুমাইছিলাম, আমি আমার জামাই আর আমার বোন, আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে রঙ না কথা মানে আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য করে আমাদের এখানে যা আছে না টোটালি কিন্তু তাহলে আপনি তো কি মাগুরা মধ্যে আছেন না, আমি আছি মাগুরা আমি দৈনিক ঘরে ডাকে তাদের সাথে মিল না রাখে। আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরং তো আপনার এই আপনি যদি তাদের বলে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিজে ঘটে, বিবাদ কিন্তু আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না। আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি দিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। মানে আপনি আপনাকে যদি খাওয়াই থাকে আপনি বলেন আমার খাওয়াইছে, আমি কিছু জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম এই ব্যাপারটা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বন্ধু তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছু জানেন না, আপনি সুন্দর করে এখন দেখুন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আছে আমার বোন, আছে আমাদের বোন, আপনি নিজের এখন আছে। আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথায়। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী? আপনার শাশুড়ি। খাওয়ার সময় তো আমি আমার শাশুড়ি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনার বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে? মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে।
তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে উনি তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন যে তাহলে তো আপনার শাশুড়ি 3 দিন বাইরে থাকার কথা না, সবাই তো উনি আর আসার কথা। আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা? এটা আজকে আমরা তো জানতে পারলাম যে আপনার ঘুমের ওপর যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। তাহলে এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি বলবেন? মানে ওই যে আমার তো আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগের কোনো কিছু আছে নাকি আপনার সাথে আমাদের কাজ করতে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আপনার কি বলেছেন? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। আমার কাছে বলে বাইরে এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না, মানে ওর টুকার সময় ও অস্থির যাচ্ছিল আর তখন আমার বাসা দশরে, আমি দশরা থেকে আসছি। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে। এই কথাটা না সঠিক কথাটা বলেন। সকাল পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা ঘুরছি, ঘুরে ভিতরে রাখছি। জ্ঞান গেছিল না, ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু বাড়াতাড়া লাগার কারণে উঠে গেছি। করছে আমার কষ্ট হচ্ছে, জ্বালা করে আমি বলছে ফ্লোর করে পড়ে রয়েছে, এর জন্য উঠে গেছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি তো চুপ করে ঘুমাই পড়ে। তারপরে আমি ঘুমাই গেছিলাম সকালে ভোরে 6টার দিকে, কাঁদতে ছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি বলছি কি হয়েছে তোর, কাঁদতে ছিল তারপরে মনোরম করতেছি, শ্বাস করতে রাধা যাচ্ছে। ও তারপরে করছে মানে তাও করছে আর বাইরে দরজা খুলে দিছিল। আমি করছে আমার এই ঘরের ভিতরে আমি তো কিছু টের পেলাম না, তো আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করে, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনি ইন্টারভিউ নিয়েছেন, আপনি বলছেন যে রাত 2:30 দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝের কথা বলতে আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এটা মাঝের যে কথা বলেন এগুলো আপনি কেন বলেন, ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? মানে কথাগুলো যে বলছেন এটা আপনাকে শিখাইতেছেন নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা কি অন্যায় হয়েছে? তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন আসলে এখানে 10 থেকে আপনি ওই গেছিলেন ওই, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে, এক কথাই আমি সবসময় বারবার জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে আপু শোনা, আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমিয়েছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন, কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলা দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক এখন বুঝলেন তো কাহিনী। শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে দর্শন করেছে, একবার এক এক কথা কইতেছে, একবার পরে সেরি আগে, একবার পরে সেরি পরে, ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে। কোন স্টেটমেন্টই আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না। ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল, রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল, ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা। ও কইতেছে আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল, তো সে তার ছোট বোনকে জাহান্নামে নিয়ে আসবে। যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে, তাহলে যদি ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো পাবেন না এভিডেন্স। ধর্ষকের বাড়ি হয়তো পুড়ে দিছে পাবলিক, ওইটা আওয়ামী লীগই করেছে। দেখেন ওই দিনে আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম, কে কিসের দোষী। এবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি যা দিয়া প্রফেসর ইউনূসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল। আসিয়ার ঘটনা তো সেই দিক। আর 2রা মার্চ কেমনে বলে 15ই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে, মানে 15 তারিখ তারা কিছু করবে যখন গুতেরেজ থাকবে, এইখানেই আসে বামেরা। এই জন্য 15 তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে 2 জায়গায় সমাবেশের ডাক দিবে, শাহবাগ আর শহীদ মিনার। এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে 15 তারিখে গণমিছিলের কথা বলেছে, দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন, একের পর এক দেখেন, দেখেছেন দেখেছেন তো 15 তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের। আবার দেখেন আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে। সাথে নিচে কাছে সন্তুল আর্মাকে, যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে, যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা। এবার বুঝেছেন তো প্ল্যান, সব ইন্ডিয়ান মাল, সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে। 15 তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ, আফসোস লীগ, ছাত্রলীগ সবাই নাম তো দিছে গণমিছিল, 1000-10 লোক নামানোর পরিকল্পনা দিছিল। অমিতিয়াল বলেছে না 20 তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না, আপনি প্ল্যান বুঝেছেন? সব ইন্ডিয়ান মাল নামিছে, মার খাইছে পুলিশ, আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা। দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনূসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য। আমি বলছি সিপিবি অফিস আমি দখল করে নেব, ওরা গণমিছিল বাতিল করেছে। ইত্তেফাকের রিপোর্ট শুনি। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী 8টি সংগঠন।
এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো। পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগী দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার। সিভিবির লোকেরা হারকিউলিস চাইছে, আমার নামে স্লোগান দিচ্ছে, শুনেন। সিভিবির লোকেরা প্রিন্সরা জিগায়েন যে সে আমার ফোন দিয়া কি কইছে, তারাই জিগায়েন, আমি আর কইলাম না। গ্রেস দিছি কয়েকদিন, প্রিন্স মিয়া জানে কেন গ্রেস দিছি। আমি প্রিন্সকে কইছি ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, লাকিরে আর এম আকাশকে বহিষ্কার করেন, শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান, বাকশালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান, আর পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া। আমি তারে কইছি আগামীকাল রক্ষা পেল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক আমি নিবই। আমি শুধু সিবিবির পুরানা পল্টন না, সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়ে দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না, তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি ঘুরে করে দেবো শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা, সিপিবিরে জয় বাংলা করেন, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। ইন্ডিয়া আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ ঠিক যখনই কোনো আলোচনা আসবে, যখনই কোনো ষড়যন্ত্র হবে, আবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক, বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক, পক্ষের পছন্দের ব্যক্তি হোক, বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক, আওয়াজ তোলা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশ টিয়া ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে কিন্তু সত্যি। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে, সম্ভবত এই মার্চ মাসের কোনো এক তারিখে। আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে, মানে জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি কি বলা হয় আছেন, জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি, আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন। আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই, তারা তাদের পূজা পার্বণ করছে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি। যদি কখনো কারোর সাথে ভেজাল হয়, হয়তো ব্যবসা করতে গিয়া কথা কাটাকাটি হয়েছে, লেনদেনে কথা কাটাকাটি হয়েছে, জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে তো হয়, তাই না, মুসলিমদের মধ্যে হয়, এরকম হয়েছে। হ্যাঁ, পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 95% মুসলিমই ছিল, দৌড়ের উপর আছে না, দেশ ছাড়ছে না, শেখ হাসিনা তো দেশ ছাড়ছে না, বাকিরা দৌড়ের উপরে। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে হিন্দুরা জড়িত ছিল তারাও দৌড়ের উপরে। এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর হয়েছে না, হয়েছে কিনা, মবজাস্টিস হয়েছে কিনা, হয়েছে তো অনেক জায়গায় হিন্দুদের সাথে হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু। এর বাহিরে আরো টুকিটাকি ঘটনা হয়তো বা ঘটে, কিন্তু সেটা নিয়ে একজন বাংলাদেশী হিসাবে সাধারণ বাংলাদেশের মানুষ বরাবরই প্রতিবাদ করে এসেছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমেরিকা খেলতে চায়, যখন মানে উন্নত রাষ্ট্রগুলো খেলতে চায়, এগুলোর পক্ষে অবস্থান কোনোভাবেই আপনি যেই দলই করতে পারেন, এটা মানার কোনো সুযোগ নেই। কারণ দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন, এটা মাথায় রাখেন। এখন প্রেক্ষাপট কোথায়? বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছে। আর এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে মানে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের সাথে আলোচনা শুরু করবে, এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে মার্কিন যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন প্রতিবেদন, যুক্তরাষ্ট্র কি এই বিষয়ে অবগত আছে? সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় নয়, বরং সব স্তরে স্থিতিশীলতার দরকার আছে। তুলসী গ্যাবার্ডকে, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক, তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক অন্যান্যদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটা উদ্বেগের বিষয়। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এই যে তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন, এই মুহূর্তে ভারতে হোলির প্রোগ্রাম চলছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি মসজিদে আপনার পলিথিন দিয়ে ঘেরাও করা হয়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, যদি সংখ্যালঘুদের ইস্যুটা আসে, ভারতে বসবাসকারী মুসলিমরা কোন লেভেলে আছেন। খোদ ভারতের সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যিনি প্রেসিডেন্ট আছেন বারাক ওবামা, তিনি কিন্তু বলছিলেন যে ভারত ভেঙে যাবে সংখ্যালঘু ইস্যুতে, ইভেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে। বাংলাদেশে হয়তোবা হাজারের মতো দুই একটা ঘটনা ঘটে। আমাদের আসিয়াও তো ধর্ষিত হয়েছে, নিপীড়নের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি নারী বিভিন্ন জায়গায়। কখনো কালে ভদ্রে যদি কোথাও কোনো আমাদের অন্য ধর্মের মানুষরা এই ঘটনাগুলো শিকার হয়,
ভারতীয় গণমাধ্যম তাদের পাঁচাটা যে মিডিয়াগুলো আছে, ইন্টারন্যাশনাল শক্তি আছে, সেগুলোকে প্রকাশ করে। আজকে আওয়ামী লীগের নেতাগুলো যেভাবে আমেরিকারে মোটামুটি একটা পিতা ভাবে চলে গেছে, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমেরিকার নিয়ে প্রতিদিন মুরগির মতো পিস 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 করতে খেয়াল আছে না? সে আমেরিকার এখন গুরু মনে হচ্ছে। কেন? কারণ এখন মনে হচ্ছে যে আমেরিকা তারা আওয়ামী লীগ সরকারের জন্য পজিটিভ হবে, ইউনিয়ন সরকারকে উৎখাত হবে। ন, এটাতে সরকার উৎখাত হবে না, কারণ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে তারা কিন্তু ঠিক ছিল, আমেরিকা সমর্থন দিছে। এখন ইউনিয়ন সরকার আর আছে গোনা হয়তো 7-8 মাস, তারপরে চলে যাবে। কিন্তু এই প্রেক্ষাপটগুলো যদি ক্রিয়েট হয়, পশ্চিমা বিশ্বের যে ইসলাম ফোবিয়া রোগটা আছে, এটা যদি এখানে এস্টাবলিশ হয়ে যায়, আপনি মনে রাখেন ব্যবসা বাণিজ্য, দেশের উন্নতি, বিদেশে আপনার পাসপোর্ট, এভরিথিং আপনি সাফারার হয়ে যাবে। এই বিষয়গুলো বৃহত্তর অর্থে আমরা অনেকেই বুঝি না। আমরা গরিব, মূর্খ, অশিক্ষিত জাতি, গালাগালি করা আমাদের নেশা, হ্যাঁ, মানে পাকনা টাইপের চিন্তা ভাবনা, পড়াশোনার পাওয়া নাই, কিন্তু মনে করে 2 লাইন ফেসবুকে একটা ভিডিও দেখা অথবা একটা নিউজ পড়ে মনে করে অনেক কিছু আমরা। এটা আমাদের সমস্যা। এগুলা বৃহৎ পরিসরে কি পরিমাণ ইফেক্ট রাষ্ট্রের উপরে আনবে ইন ফিউচার, এটা আমরা ভাবি না। আমি প্রতিবাদ জানাচ্ছি তুলসী গ্যাবার্ডের এমন ধরনের বক্তব্যকে কেন্দ্র করে। দিন শেষে ভাই হৃদয় বাংলাদেশ আগে, বুঝছেন, এরপরে অন্য কিছু। কেউ কেউ বলতেছে পিনাকি ভট্টাচার্যের পপুলারিটি কমে গেছে, কেউ কেউ বলতেছে পিনাকি ভট্টাচার্যের অনুসারীরা সব গর্তে লুকায় গেছে, কেউ কেউ বলতেছে পিনাকি ভট্টাচার্যের সেই দিন আর নাই, পিনাকি ভট্টাচার্যকে সরকার বাস দিয়ে দিছে, কারণ পিনাকির কথায় কেউ বাংলাদেশে এখন আর নড়ে টড়ে না। ঘটনাটা তো আপনারা জানেন বন্ধুরা, যে পিনাকি গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই সিপিবিরা যদি কোনো কারণে মিছিল করে, গণমিছিল করে ঢাকা শহরে, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, মানে গতকালকে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে জাতিসংঘের মহাসচিব মহোদয়, ওনার সামনে যদি এই ধরনের কোনো গণমিছিল করে তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। পিনাকি স্ট্যাটাস দিয়ে বলছিল ওইখানে যদি ওরা গণমিছিল করে তাহলে সিপিবির ভবন আমরা পুরোটা দখল করে ফেলাবো, মুক্তি ভবনে ছাত্র জনতার অফিস বানাবো। এই কথা বলছেনই সারছে, আমাদের পোলাপান সব রেডি। পিনাকি বাবু বলছেন এখন তো যাইতেই হবে, কারণ পিনাকি তাকে সবাই মোটামুটি সম্মান করে, পিনাকি তার একটা অনুসারী আছে, ওরা সব রেডি ছিল। কিন্তু এই সিপিবি ভাবলো যে এখন যদি আমি এটা করতে যাই, কারণ পিনাকির কথায় কি হয় না হয় বাংলাদেশের মানুষ এর আগে দেখছে ইতিহাস। সিপিবি তো একটা ছোটখাটো ব্যাপার, হচ্ছে বড় বড় ঘটনাও ঘটায় দিয়েছে পিনাকির এক হুমকিতে, সেটা আপনারা সবাই জানেন। সিপিবি করলো কি, তাদের পুরো প্রোগ্রামটাকে চেঞ্জ করে ফেলাইলো, কাটল করে ফেলাইলো এবং ডিসিশন চেঞ্জ করে ফেলাইলো যে না, গণমিছিল তারা করবে না। কেন করবে না? পিনাকির সেই ভয়ে, এটা তো পরিষ্কার। এখন প্রশ্ন আসতেছে যে ওরা গণমিছিল করুক আর না করুক, পিনাকি না বললো এটা দখল করবে, এটা দখল করতে পারলো না তো, বা ওইখানে কেউ আসলো না তো, না কেউ আর্মি দিয়ে রাখছে বলে পিনাকির পোলাপান সব ভয়ে ভাইয়া গেছে গা। ঘটনাটা কি? এটা নিয়ে অনেকেই কন্টেন্ট বানাইতেছে, এক একজন এক একভাবে বানাইতেছে, যে যেটা বুঝতেছে সে সেটা নিয়ে বানাইতেছে, এটা যার যার ব্যাপার। আমার যেটা বুদ্ধিতে আসবে আমি সেটা করব, আপনার যেটা বুদ্ধিতে আসবে আপনি সেটা বিশ্বাস করবেন। আসলে ঘটনাটা কি? অনেকেই বলতেছেন যে পিনাকির সাথে গভর্নমেন্টের একটা লিঙ্ক আছে, গভর্নমেন্ট পিনাকিকে দিয়ে এটা খেলাইছে, কারণ গভর্নমেন্ট তো সিপিবিকে বলতে পারবে না তোমরা মিছিল করবে না, কারণ মানবাধিকার লঙ্ঘন করা হয়। এটা বলতেছে অনেকেই যে গভর্নমেন্ট পিনাকি দিয়া বলাইয়া এটাকে ঠান্ডা করছে, এটা অনেকেই বলতেছে। আবার অনেকেই বলতেছে যে না, আসল ঘটনা হইলো এই ঘটনাটা যখন পিনাকির স্ট্যাটাসটা আসলো তখন সিপিবির মধ্যে একটা মানে আভ্যন্তরীণ মিটিং হয়েছে। মিটিং হয়ে ওই মিটিংয়েই এর আগের রাত্রে তারা ডিসিশন নিয়ে ফেলাইছে যে না, তাহলে আমরা কোনো বড় গণমিছিলে যাব না, যেহেতু মহাসচিব আছে বা যেহেতু একটা এত বড় গ্যাঞ্জাম হওয়ার রাস্তা কথা হইতেছে, যেহেতু আমাদের অফিসের উপর হামলা হবে, আমরা যাব না। আমরা একটা পুলিশে অ্যাপ্লিকেশন দেই যাতে আমাদের অফিস সুরক্ষিত থাকে, সরকারকে জানাই, দেখি সরকার কি অ্যাকশন নেয়, আর আমরা মিছিলটাকে কাটেল করে বা মিছিলটা করলামই না। এই খবর পিনাকির অনুসারীরা পাওয়া গেছে। লাফা অর্থ কিছু নাই রে ভাই, সবাই তো লোক আছে বাংলাদেশে, সব দলের মধ্যে বিরোধী দলের কেউ না কেউ আছে যে ভিতরের খবর এটা সাপ্লাই করে দেওয়া দেয়। এরা রাত্রে খবর পেয়ে গেছে যে এদের পুরা প্রোগ্রাম চেঞ্জ। এই খবর পাওয়ার পরে এরা আর কোনো একাত্তা হয় নাই বা এরা ইনার সাইড কোনো মিটিং করে নাই, এরা খালি নিজেদের মধ্যে টেলিফোনে জানাই দিছে যে কালকে লাগবে না, কারণ ওরাই কিছু করছে না, আমরা কেন সিপিবির এটা দখল করতে যাবো। পিনাকি দাদা আমাদেরকে এইটা বলে নাই যে ওরা কিছু করুক আর না করুক তোমরা দখল করে ফেলাও। পিনাকিতে বলছে যদি তোমরা কালকে গণমিছিল করো তাহলে আমার লোকরা তোমাদেরকে বলছে তোমরা মুক্তি ভবন দখল করো। যেহেতু ওরা গণমিছিলের প্রোগ্রাম ক্যান্সেল করছে, সেই হেতু এই যে পিনাকি অনুসারী যারা আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন, তারা বলছে ঠিক আছে থাক, যেহেতু ওরা ওদের প্রোগ্রাম ক্যান্সেল করছে আমরা চুপচাপ বসে থাকি। আর সরকার ইচ্ছা করে ওখানে পুলিশ রাখছে, এটা সত্য কথা, বা আর্মি রাখছে, কারণ সরকার জানে যে পিনাকি বলার পরে এরা আসবে। সরকার এইটাও জানে যে পিনাকি বলে দিছে এরপরে যে না যাইও না, কারণ ওরা মিটিং করবে না, ওরা গণমিছিল করবো না। তারপরেও সরকার
দেখানোর জন্য। যদি এর পরেও কোনো গন্ডগোল হয়, মনে করেন মিসকমিউনিকেশন যদি হয়ে যায় পিনাকির ছেলেদের মধ্যে, কিছু ছেলে পেলে যদি এসে ওখানে অ্যাটাক করেই ফেলায়, তাহলে এটা একটা সরকারের জন্য ব্যর্থতা। এই কারণে সরকার এখানে পুলিশ রাখছে। আপনারা যদি মনে করে থাকেন যারা বলতেছেন ভয়ে পালাইছে, তাহলে বোধহয় ভুল করতেছেন, কারণ এই ছেলেগুলা ভয় পাওয়ার কেউ না। আর আর্মি যেভাবে যে ছিল, আর্মি কাউকে গুলি করার জন্য ওইখানে ছিল না, তারা জাস্ট পরিস্থিতি অবজার্ভ করছিল। ওইখানে যদি একটা মব আসতো তাহলে কি হইতো সেটা আমি আপনি কেউই জানি না। যদি সিপিবি গণমিছিল করতো তাহলে অবভিয়াসলি মুক্তি ভবনে আক্রমণ হইতো, এরপরে আর্মি থাকুক, র্যাব থাকুক, বিজেপি থাকুক, ওটা কেউ কেয়ার করতো না। এই ঘটনা আমরা আগেও দেখছি, এরা কেয়ার করে না। সুতরাং আপনারা অহেতুক বলবেন না পিনাকির কি পপুলারিটি কমে গেল, অহেতুক বলবেন না পিনাকির কথা কেউ শুনে না। এগুলো বলে আপনারা পিনাকি যদি যতই ছোট করতে চান, পিনাকি না আরো বড় হবে। কারণ আপনারা যারা বলেন তাদের ন্যূনতম ধারণা নাই এই পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে কত পার্সেন্ট লোক ভালোবাসে, কত পার্সেন্ট তার অনুসারী আছে। আপনারা জানেন না, আপনারা আঁচ করতে পারেন না, আপনারা আঁচ করতে পারেন না, কিন্তু সিপিবি রোহিত সাহেব আঁচ করতে পারছে। উনি বুঝা ফেলাইছে যে না, আমরা যদি এখন এটা করি তাহলে বিরাট কিছু একটা হয়ে যাবে, ভাই দরকার নাই। উনি কিন্তু তার প্রোগ্রাম ঠিকই ক্যান্সেল করে দিয়েছে। আর সেই আমাদের সে কাঙ্ক্ষিত নারী নেত্রী লাকি আক্তার, উনি তো আসেনি নাই, কারণ উনি নিজেও জানে যে উনি যদি এই মুহূর্তে ঢাকা শহরে কোনো মিছিল টিছিল করে তাহলে তার উপরে একটা আঘাত আসতে পারে। এটা পিনাকিকে বলতে হবে না, বা পিনাকি তাকে হুকুম দিতে হবে না। এখানে যে ইনকিলাব মঞ্চ আছে, দে আর এনাফ। আপনারা কি মনে করেন এই ইনকিলাব মঞ্চ কি সেদিন যাইতো না? মানে যদি অ্যাটাক করা হইতো অবভিয়াসলি যাইতো, ইনকিলাব মঞ্চ যাইতো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যাইতো, হাজার হাজার ছেলে যাইতো। ওদের মতো না, ওরাও কিন্তু গেছে 8-10 জন। এইখানে তো পিনাকি লাগে না, এনে তো ঢাকা শহরে যে কোনো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয়কে হুকুম দিলে তো 500 লোক চলে যাবো। ওরা থেকে 10 জন 12 জন হইতো অনেক কিছুই। এই সব কিছু হওয়ার থেকে পিনাকি বাঁচাইছে, নাহলে কিন্তু সেদিন আন্দোলন একটা করতো, ওরা একটা গণমিছিল করতো, সেই গণমিছিলে এই ইনকিলাব মঞ্চে অ্যাটাক করতো, মারামারি হইতো, কাটাকাটি হইতো, একটা বিচ্ছিরি অবস্থা হইতো, এবং একটা খারাপ বার্তা বিশ্বমহলে যাইতো। কারণ কি, বিশ্বের অনেক সাংবাদিকও ওই 15 তারিখ ঢাকায় ছিল, এবং আমাদের যে মহাসচিব সাহেবের উপস্থিতিতে একটা শহরে যদি এমন একটা গন্ডগোল হয়, সেটা দেশের জন্য মঙ্গল নয়। দেশকে কোনো একটা ভালো বার্তা বহন করে বিদেশে প্রভাবিত করা হয় না। এইখানে পিনাকির চাল বলেন, সরকারের বুদ্ধিমত্তা বলেন, সবকিছুই কাজ করেছে। কেউ ভাইবেন না পিনাকির অনুসারীরা পিনাকিকে ভুলে গেছে, কেউ ভাইবেন না পিনাকির ডাক দিলে কেউ এখন আইব না, কেউ ভাইবেন না পিনাকির পপুলারিটি কমে গেছে। যারা ভাববেন তারা ভুল করছেন, তারা বোকা। প্রিয় দর্শক, কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না, কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারওয়ার। কনক সারওয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থাম্বনেইলে আমরা দিয়ে দিচ্ছি, যে আপনারা দেখলে এই বিপ্রস্ত চেহারা দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা 7 মাস আগের সজীব ওয়াজেদ জয়। যেই 7 মাস আগে সজীব ওয়াজেদ জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আজকে সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে। দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। প্রদর্শক ডক্টর কনক সারওয়ার তার ফেসবুকে কি লিখেছেন, লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর এই নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গ্রীণতার ছাপ। মাত্র 221 দিন আগেও যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ। 7 মাসে তার বয়স এক ধাক্কায় যেন 7 বছর বেড়ে গিয়েছে। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন। প্রিয় দর্শক, সেই ছবিটা আমি আপনাদের জন্য আমি ভিডিওর ভিতরেই দিচ্ছি, তারপরে আমি বিশ্লেষণটা করছি। প্রিয় দর্শক, ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে, কারণ ছবিটা এমন একটা ছবি যেটা জয়ের 7 মাস আগে
যখন মা ভারতে পালিয়ে গেলেন, তারপর পর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বুলি ছেড়েছে। প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না। আর একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি, তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন। দর্শক, এইভাবে হুমকি দমকি 2 সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের, কারণ তার মাথার উপরে আমেরিকার FBI এর তদন্ত চলছে। মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাৎ করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার FBI, যার কোনো ইনকাম নাই, কোনো চাকরি নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম নাই, ব্যবসা বাণিজ্য নাই। সে কি করে আমেরিকার ভার্জিনিয়ার মতো জায়গায়, ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে? দর্শক, যখন বাংলাদেশের তরুণদেরকে হত্যা করছে তার মা, যখন বাংলাদেশে খুব ক্রাইসিস চলছে জুলাই মাসে, তখন সে ফেসবুকে পোস্ট দে তার একজন বান্ধবী লাগবে, তাই তার বান্ধবীর সন্ধানে সে ঘুরে বেড়াচ্ছিলেন। আর সেই বান্ধবীটা পেয়ে গিয়েছিলেন আমেরিকান এক নারীকে। সেই নারীকে নিয়েও কতগুলা ছবি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যখন আমাদের দেশে এক ধরনের যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বাংলাদেশের তরুণদের সাথে, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সাথে। প্রিয় দর্শক, সেই আনন্দ ঘন দিনগুলা তার ফুরিয়ে গিয়েছে। সেই নারীও নাকি তাকে ছেড়ে এখন চলে গিয়েছে। এর আগে আপনারা জানেন যে সে আমেরিকাতে একজনের বিবাহিত বউকে বিয়ে করেছিলেন। সেই বউ তাকে ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে প্রায় 2 বছর আগে। প্রিয় দর্শক, এইভাবে বঙ্গবন্ধু বলতে শেখ মুজিবের বংশধররা আজকে আপনারা জানেন যে ইংল্যান্ডের টিউলিপ সিদ্দিকী আরেক মেয়ের ঘরের নাতনি টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব হারিয়েছে। গতকাল এবং গত 2 দিন যাবত একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দেখছি যে টিউলিপ সিদ্দিকীর নিজের সিগনেচার ডুপ্লিকেট করে, নিজের সিগনেচার নকল করে বোনকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, সেটাও এই ইউকের গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েছে। আর সেই কারণে সে নিজেকে বাঁচার জন্য এখন নাকি বোনকে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে। তার মানে এক বোন আরেক বোনকে ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে, যে দুর্নীতিটা টিউলিপ করে নাই তার বোন করেছে। প্রিয় দর্শক, এই নিয়ে আজকে তাদের পরিবারের ভিতরে কি অবস্থা, কে বেশি চুরি করেছে, কে কম করেছে, এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে। আমি করি নাই, আমার খালা করেছে। খালা বলছে আমি করি নাই, আমার বোনের মেয়ে করছে। এক বোন বলছে আমি করি নাই, আরেক বোন করেছে। এক খালাতো ভাই বলবে আমি করি নাই, আরেক খালাতো ভাই করছে। শেখ হাসিনার এক ছেলে এক মেয়ে, আর শেখ রেহানার 2 মেয়ে 1 ছেলে। এই 5 জন হলো শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর। 2 মেয়ের করে 5 নাইনাতকুর। এই 5 জনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে, তাদের মারা বেঁচে থাকতে, এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে, তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে দুঃখে তারা মরতে হবে। এই কারণে, কারণ তাদের হাত দিয়ে যে রক্ত ঝরেছে, তারা যে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে, এর প্রতিদান তার স্রষ্টা থেকেই, আমরা নিয়তির কাছ থেকেই, আমরা আল্লাহর কাছ থেকেই এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি। প্রিয় দর্শক, এটা 7 মাসের দেখা শুরু। তাহলে আগামী 7 বছরে তাদের নাম, ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণিত হতে পারে, কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে, কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদের দলের MP মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ, আমি করি নাই দুর্নীতি, আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই কাজটি করতে। এখন সেনাবাহিনী, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল, প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে মেয়ের কথা বলে দিচ্ছে, এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে। সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা দেখেছি কামাল মজুমদার বলেছেন যে আমি জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন আওয়ামী লীগ করবো না। প্রিয় দর্শক, এরকম সালমান এফ রহমানও বলেছে যে বড় বড় প্রজেক্ট
খালি দুই বোনে বলতেন নতুন প্রজেক্ট তৈরি করতে, যার থেকে ওরা বড় মাপের একটা কমিশন নিয়ে নিতেন প্রজেক্টটা শুরুতেই। প্রিয় দর্শক, সেই কথা সেই সালমান এফ রহমান আজকে তাদের বিরুদ্ধে যখন সাক্ষী দিচ্ছে, সালমান এফ রহমানের সবকিছু যখন তছনছ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, সালমান এফ রহমানের ইংল্যান্ডের বাড়ি সহ সবকিছু যখন তদন্তের ভিতরে আসছে, আর সকল রাঘব বোয়ালদের টাকা পয়সা, সুইস ব্যাংক থেকে টাকা পয়সা টেনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দেশে নিয়ে যাচ্ছে, তখন তাদের আত্মহত্যা করার মতন অবস্থানেই তারা কিন্তু বর্তমানে আছেন। কিছু কিছু ছোটখাটো চুটিপুনা আওয়ামী লীগের পক্ষে চিৎকার যারা করছিলেন গত 7 মাসে, আপনারা দেখেন আস্তে 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 কেমন নেমে আসছে। এখন আর আওয়ামী লীগের নাম নেওয়ার মতন লোক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রাম বাম নিয়ে মাঝখানে মাঝে মধ্যে আমাদের দেশে খারাপ কিছু করার চেষ্টা করে থাকে। প্রত্যেকটা চেষ্টাকেই শক্ত হাতে দমন করে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। প্রিয় দর্শক, কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।